আমি একটু জানতে চাই আপনার কানাডা কবে আসলেন, কেন আসলেন, কিভাবে জার্নি শুরু হলো, কিংবা সেই ব্যাক ইন কবে আসছিলেন কানাডায়? 2010 এই তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, সো অলমোস্ট 14-15 বছর। এখানে স্টুডেন্ট ভিসায় আসলাম, আসার পরে এখানে পড়াশোনা শেষ করে পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়া, ক্যানাডিয়ান সিটিজেনশিপ নেওয়া, এর মধ্যে অনেক লাইফের অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে। স্টুডেন্টদের যে স্ট্রাগলগুলি হয় সেটা সেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। যখন আমরা কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কথা বলি বা ওদের সাথে ইন্টারাক্ট করি, তখন আসলে আমি বুঝতে পারি, কারণ ওই সময়গুলি আসলে আমি নিজে এক্সপিরিয়েন্স করে আসছি এবং পার হয়ে আসছি। এবং আমার জানা মতো আর কোনো আরসিসি নাই যে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে পড়াশোনা শেষ করে এখন পর্যন্ত, মানে আরসিআইসি হয়ে এখন প্রফেশনালি এটা করতেছে। সো বেসিক্যালি আপনি একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে ডিফিকাল্টিসগুলো ফেস করে, ওটা আপনি নিজে ফেস করে আপনি এই নিডটা বুঝছেন যে হ্যাঁ, তাদেরকে কিভাবে হেল্প করা যায়। আর সেটার জন্য তো সর্বোত্তম মাধ্যম যেটা হচ্ছে আরসিআইসি, মানে আপনি লাইসেন্সড। এখন আমার তো রাইট নাই একটা ছেলেকে কনসালটেশন করার জন্য, কিংবা একটা মেয়েকে, কিংবা একটা স্টুডেন্টকে, তাই না? আমি লিগালি এটা পারি না। ওয়েল, আই মিন, প্রথমত হচ্ছে গিয়ে লিগালি পারা না পারা সেটার আগে হচ্ছে গিয়ে আমি আসলে নিজে জানি কিনা সেটা। সো অনেক সময় যে দেখা যায় যে মিসগাইডেড হওয়া বা মিসগাইড করার একটা রিস্ক থাকে। সো লিগালিটির ব্যাপারটা তো অবশ্যই আছে, কিন্তু মেইন চ্যালেঞ্জটা আসলে হচ্ছে গিয়ে আসল মানে একদম প্রপার ইনফরমেশনটা দেয়া এবং প্রপার গাইডেন্সটা দেয়া, ওইটা আসলে জানা না থাকলে না দেওয়াই বেটার। বাট হ্যাঁ, যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে থাকে এবং যদি টাকা পয়সার লেনদেন না থাকে, তাহলে টুকটাক অ্যাডভাইস তো দেওয়াই যায়। আমার মানে এই প্রফেশনে আসার একটা বেশ বড় মোটিভেশন হিসেবে কাজ করছে। বেসিকলি আমরা একটা ফোরাম করতাম অনলাইনে, প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস ফর ক্যানাডিয়ান স্টুডেন্টস। ফেসবুক গ্রুপ, এটা একটা ফেসবুক গ্রুপ এবং আছে এখনো? হ্যাঁ, এখনো আছে, এবং এটা একটা ফ্রি ফোরাম। তো ওইটা আমরা 2012 থেকে ফ্রি একটা ফোরাম আমরা স্টুডেন্টদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করছি। তো তখন তো আসলে খুব বেশি এখনকার মতো খুব বেশি রিসোর্সেস ছিল না। তো যেহেতু তেমন রিসোর্সেস ছিল না, আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারছি, যতটুকু হেল্প করা যায় নিজেরা রিসার্চ করে ওইটা তখনই করছে। এবং একটা সময় দেখা গেল যে এটার আসলে একটা বেশ বড় একটা নিড আসলে আছে আমাদের কমিউনিটিতে। এবং ইমিগ্রেশন আসলে যেহেতু একটা ইন্ডাস্ট্রি যেটা সবসময় চেঞ্জ হইতে থাকে, তো এটা নিয়ে আসলে যারা প্যাশনেট, যারা আসলে কাজ করতেছে, পড়াশোনা করতেছে, তাদের আসলে এই প্রফেশনে আসলে তাদের জন্য ব্যাপারটা সহজ। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশি কমিউনিটিতে এটার একটা বিশাল একটা বড় নিড আছে এখনো। তো ওইটা থেকেই আসলে এই মোটিভেশনটা পাওয়া, এবং ওখান থেকেই আসলে এই প্রফেশনে আসে। আমি যে কোশ্চেনটা সবার আগে করতে চাচ্ছি সেটা হচ্ছে, বিগত এই কয়েক বছর ইমিগ্রেশনের মারাত্মক চেঞ্জেস আসছে, রিসেন্টলি অনেকগুলো চেঞ্জেস আসছে। সো কি কি চেঞ্জেস আসছে এগুলো নিয়ে যদি আপনি কিছু বলতেন। মানে আগে যখন আমরা আসছি কত 2019 সালের দিকে, তো মাঝখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন কি কি মেজর চেঞ্জেস হয়েছে সেটা নিয়ে যদি আপনি বলেন। ওয়েল, এই ইন্ডাস্ট্রিটাই প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো চেঞ্জেস হতেছে, প্রত্যেক মাসে কোনো না কোনো চেঞ্জ আসতেছে। সো এখন যদি ওভারঅল ইমিগ্রেশনের কথা বলি, তাহলে হ্যাঁ, দিন দিন ডিফিকাল্ট হইতেছে কানাডার ইমিগ্রেশন পলিসিগুলি, এবং কম্পিটিশন বাড়তেছে। সো প্রি কোভিড এবং পোস্ট কোভিড এরার যদি আমি ওইভাবে ডিফারেন্সিয়েট করি, তাহলে প্রি কোভিড এরাটা বেশ সহজ ছিল কম্পারেটিভলি এখনকার তুলনায়। হ্যাঁ, সো প্রত্যেকটা স্টুডেন্ট যখন আসে কানাডাতে, সেটা যে দেশ থেকেই আসুক, ওদের মেজরিটি আসলে একটা ড্রিম থাকে যে এখানে এসে পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার। তো পার্মানেন্ট রেসিডেন্সির যে রিকোয়ারমেন্টগুলি ছিল আগে প্রি কোভিড, ওইটা তুলনামূলক আর একটু লিনিয়েন্ট ছিল। এখন ব্যাপারটা বেশ ডিফিকাল্ট এবং কম্পিটিটিভ। এবং এটার আরেকটা রিজন হচ্ছে আমরা অনেক বেশি স্টুডেন্ট ইনটেক করছি গত কয়েক বছরে। সো কোভিডের পরে ইকোনমি বুস্ট করার জন্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট বেশ এগ্রেসিভলি স্টাডি পারমিট ইস্যু করছে, এবং প্রচুর স্টুডেন্ট খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে। এবং এটার একটা চেইন ইফেক্ট আসলে অনেক জায়গায় পড়ছে, হাউজিংয়ে পড়ছে, ফুডের ক্ষেত্রে পড়ছে, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে পড়ছে।
তো যখন অনেক বেশি স্টুডেন্ট চলে আসছে জব মার্কেটে এটা একটা বড় ইম্প্যাক্ট পড়ছে এবং এখন স্টুডেন্টরা বেশ কম্পিটিশন ফেস করতেছে পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে, কারণ আমাদের একটা মানে প্রত্যেক বছর তো একটা কোটা থাকে আমাদের, তো ওই কোটা ভার্সেস যেই পরিমাণ স্টুডেন্ট আসলে আসে এটা খুব একটা ব্যালেন্সড না। সো যেটা হইতেছে যে খুব ভালো এবং টপ প্রোফাইল যারা আছে, যাদের প্রোফাইল বেটার এবং যারা পড়াশোনার দিক থেকে বেশি এডুকেটেড এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে বেশি এক্সপিরিয়েন্সড, তারা প্রায়োরিটি পাইতেছে ওভার যারা আসলে আন্ডারগ্র্যাড করতেছে বা ডিপ্লোমা করতেছে, ওই স্টুডেন্টগুলি সাফার করতেছে বেশি। কিন্তু এগেন প্রত্যেকটা প্রভিন্সের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে, বেশ কিছু ফেডারেল প্রোগ্রাম আছে যেগুলি ইজিয়ার, এবং অনেকে ওই রাউটগুলি নেভিগেট করার চেষ্টা করতেছে এবং পারতেছে। কিন্তু ওভারঅল যদি বলি প্রি কোভিড টাইম এবং কোভিডের সময়টা খুব খুব সহজ ছিল ব্যাপারগুলি, বাট এখন থিংস আর গেটিং রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট ফর স্টুডেন্টস এবং সামনের দিনগুলি আরও ডিফিকাল্ট হবে। আমার মনে হয় না যে ইটস গেটিং এনি ইজিয়ার কামিং ডেজ। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশি স্টুডেন্ট, শুধু বাংলাদেশি স্টুডেন্ট না, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, পিআর নিয়ে একটা বিশাল ক্রাইসিস চলতেছে। ইভেন টরন্টোতে পিআর হচ্ছে না, অনেক মানুষ অনেক জায়গায় মুভ করতেছে। তো যারা বর্তমানে পড়াশোনা শেষ করে টরন্টোতে আছে কিংবা আশেপাশে সিটিগুলোতে আছে, তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা? অবশ্যই। সো যেটা আসলে করা উচিত এবং দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ করবে ওয়ার্ক পারমিট পাওয়ার আগেই একটা পাথওয়ে বিল্ড করা, যে আমি আসলে বিফোর গেটিং দ্য ওয়ার্ক পারমিট, বিফোর গেটিং দ্য ওয়ার্ক পারমিট অর রাইট আফটার গেটিং দ্য ওয়ার্ক পারমিটটা হাতে পাওয়ার পরপরই একটা গোল সেট করা যে আমি শর্টেস্ট টাইমে কিভাবে এইটা অ্যাচিভ করতে পারি। এখানে একটা বেশ বড় ডিলেমা কাজ করে অনেক সময়, যে আমাদের হয়তো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা গ্র্যাজুয়েশনের পরপর খুব ভালো জব পেয়ে যায় টরন্টোতে, এবং আবার অনেকের থাকে যে স্টুডেন্ট লাইফ থেকেই কাজ করতেছে, বেশ ভালো টাকা আর্ন করতেছে, এখানে অনেকে অড জব করেও বেশ ভালো টাকা আর্ন করতেছে, এবং ওইটা আসলে ছেড়ে একটা প্রফেশনাল জবে যাবে, পে কাট নিবে, এই রিস্কটা অনেক স্টুডেন্ট নিতে চায় না এবং এই ডিলেমাতে 1 বছর 2 বছর নষ্ট করে। আরো যেটা হয় যে একটা কমিউনিটি হয়ে যায়, 3-4 বছর থাকলে কমিউনিটি হয়ে যায়, পরিচিত মানুষ হয়ে যায়, আবার নতুন একটা সিটিতে মুভ করা, নতুন ভাবে শুরু করা, এটা আসলে একটু ডিফিকাল্ট। ডেফিনেটলি এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নাই, কিন্তু আমার আসলে 3 বছর সময় থাকবে হাতে, এই 3 বছর আমাকে ইউটিলাইজ করে আমার ডেস্টিনেশনে রিচ করতে হবে, এবং তারপর আমি আবার টরন্টো এসে আবার ওই সেম ফ্রেন্ডদের সাথে আমার সারা জীবন ঘোরার তখন স্কোপ থাকবে। কিন্তু যেটা হয় যে ওই কমফোর্ট জোন থেকে কেউ বেরোতে চায় না, এবং কমফোর্ট জোনে থাকতে থাকতে একটা সময় দেখা যায় যে তখন লাস্টের দিকে গিয়ে প্যানিক করতে থাকে, এবং প্যানিক করে তখন কি করবে কিছু বুঝতে পারে না এবং অনেক সময় ভুল ডিসিশন নেয়। তো সবচেয়ে আইডিয়াল সলিউশন হচ্ছে গিয়ে যদি প্রথম থেকেই এরকম একটা জায়গায় যাওয়া যায় পড়াশোনা করতে, যেখানে আসলে পার্মানেন্ট রেসিডেন্সির পাথওয়েটা কম্পারেটিভলি ইজিয়ার, সব টরন্টো সেন্ট্রিক না হয়ে অন্য প্রভিন্সে যাওয়া, ছোটোখাটো প্রভিন্সগুলিতে যাওয়া, ওখানে পড়াশোনা করা, ওইখানকার পার্মানেন্ট রেসিডেন্সির যে পাথওয়েগুলি আছে প্রভিন্সিয়াল নমিনির, সেগুলো এক্সপ্লোর করা। অনেকে যদি টরন্টোতে এসেও থাকে পড়াশোনা এখানে শেষ করে, এটা অনেকেই করে যারা